একেবারেই আমরা স্মরণ করতে হয় এই সেতুর প্রধান পরামর্শক যিনি ছিলেন প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, যিনি সেতুর পুরো পরিকল্পনার সঙ্গে এ টু জেড জড়িত ছিলেন। যখন সেতুর নকশা তৈরি করা হয় তখনও তার নেতৃত্বেই বাংলাদেশ এবং বিশ্বের প্রকৌশলীরা এত বড় একটা সেতু, এত বড় একটা মেগা প্রকল্প সেটির কাজটি এগিয়ে নিয়েছেন। এবং পরবর্তীতে যখন সেতুর নকশা জটিলতা দেখা দেয় তখন কিন্তু কোনোভাবেই সেটি সমাধান করা যাচ্ছিল না, কারণ পদ্মায় সর্বোচ্চ ১২০ মিটার পর্যন্ত পিলার মাটির তলদেশে প্রবেশ করানোর পরেও কিন্তু সে কোনোভাবেই কঠিন মাটি অর্থাৎ পিলার ধরে রাখার মতো যে শক্ত মাটি সেটি পাওয়া যাচ্ছিল না। এরকম একটা জটিল পরিস্থিতিতে কিভাবে সমাধান করা হবে সেটি নিয়ে কিন্তু দেশি বিদেশি পরামর্শকরা যথেষ্ট সময় নিয়েছিলেন। তারা শেষ পর্যন্ত দুটি উপায় খুঁজে পেয়েছিলেন। একটি উপায় তারা পেয়েছিলেন যে তারা যদি পিলারের দৈর্ঘ্যটা বাড়ান, অর্থাৎ যে ১২০ মিটার করে মাটিতে প্রবেশ করানো হবে সেটি যদি ১২০ মিটারের পরিবর্তে ১২৪, ২৫, ৩০ এরকম করা যায়, তখন হয়তো এই পিলারগুলো শক্ত মাটি খুঁজে পাবে। আরেকটি উপায় ছিল, সেটি হলো যে পিলারের মধ্যে যে ৬টি করে খুঁটি বসানো হয়েছিল সেই খুঁটিগুলো বাড়ানো, অর্থাৎ খুঁটি সংখ্যা ৬টির পরিবর্তে ৭টি করা। এই ক্ষেত্রে যদি পিলারের দৈর্ঘ্য বাড়াতে হতো তাহলে কিন্তু একটা জটিলতা ছিল, সেটা হলো যে চীনের যে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি, তাদের সঙ্গে চুক্তি করা ছিল সর্বোচ্চ ১২০ মিটার পর্যন্তই তারা মাটিতে পাইল ড্রাইভিং করবেন। এবং যে হ্যামারটি নিয়ে আসা হয়েছিল, মোটামুটি ৩টি হ্যামার দিয়ে কাজ করা হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় যে হ্যামারটি ছিল, সবচেয়ে শক্তিশালী জার্মানি থেকে আনা যে হ্যামারটি ছিল, সেখানে সেই হ্যামারটির সক্ষমতা ছিল ১২০ মিটার পর্যন্ত এই পাইলিং করার। সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই পাল্টাতে হতো, অর্থাৎ নতুন করে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে হতো, নতুন করে যন্ত্রপাতি আনতে হতো, যাতে পিলারের দৈর্ঘ্য বাড়ালে সেই পিলারগুলো ড্রাইভিং করা সম্ভব হয়। সেই ক্ষেত্রে এই কাজটি না করে কিন্তু দ্বিতীয় উপায় যেটি ছিল, অর্থাৎ পাইলের সংখ্যা বাড়ানো, খুঁটির সংখ্যা বাড়ানো, ৬টির পরিবর্তে ৭টি করে পাইল দেয়া, সেই উপায়টি বাড়িয়ে নেওয়া হয়েছিল। সেই উপায়টি শেষ পর্যন্ত খুঁজে নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রেও কিন্তু অন্যান্য পিলারের পাইলগুলো যেমন ছিল ৬টি পিলার, সেই খুঁটিগুলোতে যে ডিজাইন ছিল সেই ডিজাইনও কিন্তু পরিবর্তন করে এখানে যে সংশোধিত নকশায় ৭টি করে পাইল দেওয়া হয়েছে সেগুলোতে গ্রাউটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, অর্থাৎ পিলারের গায়ে খাঁজ কাটা কিছু অংশ তৈরি করে দেওয়া হয়েছিল যেখান দিয়ে খুব উচ্চ গতিতে সিমেন্ট প্রবেশ করানো হতো। একেবারে টেকনিক্যাল কিছু বিষয় জানাচ্ছি ফয়সাল। তো সেই সিমেন্ট মাটির চারপাশে শিকড়ের মতো, তারা অনেকটা শিকড়ের মতো আটকে ফেলতো মাটির চারপাশে সিমেন্টগুলো গিয়ে, অর্থাৎ এটির যে শক্তিশালী, অর্থাৎ পিলারগুলোকে শক্তিশালী করা, সেই বিষয়গুলোর কাজ কিন্তু করা হয়েছে। এবং এই কাজটি কিন্তু এখানকার যিনি প্রধান পরামর্শক ছিলেন প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, তিনি সেই উপায়টি সমাধানটি বেছে নিয়েছিলেন। তার নেতৃত্বেই দেশি বিদেশি 10টি প্রতিষ্ঠান কাজ করেছিল। সেই প্রফেসর জামিলুর রেজা চৌধুরী তিনি গত বছর মারা গিয়েছেন, আমরা শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি। তিনি হয়তো এই পদ্মা সেতুর আজকের যে অর্জন, এই যে পুরো পদ্মা সেতু দৃশ্যমান, সেটি দেখে যেতে পারেননি। পরবর্তীতে অন্যান্য প্রকৌশলী যারা আছেন, পরামর্শক আছেন, তারাই কাজটি এগিয়ে নিয়ে গেছেন। এবং এখানকার প্রকল্পের যারা কাজ করছেন তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তারা অনেকেই আছেন বেশিরভাগই সেতু বিভাগের, কিন্তু অনেকে আছেন রেল মন্ত্রণালয় কিংবা অন্যান্য মন্ত্রণালয় থেকে তাদের নিয়ে আসা হয়েছে। তাদের আসলে সম্মিলিত একটা প্রচেষ্টার ফল। এবং এইখানে পুরো প্রকল্পে বাংলাদেশি ও চীন মিলে ২০,০০০-এর মতো শ্রমিক কাজ করেছেন। আসলে আমরা তো কাজটা দেখি, আমরা হয়তো শেষ পর্যন্ত কতটা সুন্দরভাবে কাজটা শেষ হলো সেটা দেখি, কিন্তু যাদের শ্রমে ঘামে এই কাজটি আজকের অবস্থানে এসেছে তাদের কথাও আসলে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। কারণ তারা এই করোনার মধ্যে কিংবা তারা দিনরাত ২৪ ঘন্টা খেটে এমনও হয়েছে যে বর্ষায় তারা ভিজতে ভিজতে কাজ করেছেন, তীব্র গরমের মধ্যে তারা ঘামে ভিজে তারা কাজ করেছেন, কিন্তু কখনোই পদ্মা সেতুর কাজটি একদিনের জন্য থেমে থাকতে দেননি। অর্থাৎ সব কিছু মিলে দিনে দিনে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছেন। আজকের যে অর্জন, এটি একদিনে সম্ভব হয়নি, এটি ৫ বছরের অর্জন। এই ৫ বছরে পদ্মার পানি ৫বার পরিবর্তন হয়েছে, ৫বার বর্ষায় পদ্মা টইটুম্বুর হয়েছে পানিতে, আবার শীতে হয়তো পানি কমে গিয়েছিল, স্রোত কমে গিয়েছিল। এই পানি পরিবর্তন, এই পদ্মার মানুষগুলো, তারা সবাই কিন্তু পদ্মার দুই পারে মানুষ, তারা সাক্ষী হয়েছিলেন আজকের এই অর্জনের, যেটি হয়তো আজ আমাদের ক্যামেরায় পুরো দেশবাসী দেখতে পাচ্ছেন যে কিভাবে স্বপ্নের একটা সেতু নিজেদের টাকায়, নিজেদের অর্থায়নে একটা বড় চ্যালেঞ্জ নিয়ে, একটা বড় জটিলতা এবং অনেক দেশি বিদেশি ষড়যন্ত্রও কিন্তু ছিল, সেগুলোকে উতরে আজকের এই অর্জন। এটি সহজ কোনো অর্জন নয়।
যতটা সহজ নয় ছিল না এখানে এই তীব্র স্রোতের পদ্মা নদীতে পিলার বসানো, সেখানে স্প্যান বসানো আসলেই ততটা সহজ ছিল না। সেই কারণে আজকের অর্জনটা অনেক সহজ ছিল না। নদীর পানি যতটা ঘোলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্প নিয়ে কিন্তু এরকম জল ঘোলা করা হয়েছিল। সব কিছু মিলে এখন অনেকটুকুই কাছাকাছি। স্প্যানটি বসিয়ে দেওয়ার আগে এখন উপরের দিকে আমরা অনেকটুকু ফাঁক দেখতে পাচ্ছি। এখন স্প্যানটি মোটামুটি আগের স্প্যানগুলো সমান্তরালে নিয়ে যাওয়া হয়েছে। এখন এটিকে নিচের দিকে নিয়ে যাওয়ার পালা, অর্থাৎ এটিকে নিচে নামিয়ে আনা হবে। সেই কাজটি আস্তে আস্তে করা হচ্ছে, অর্থাৎ আগে কতটুকু নিচে নামানো হবে সেই হিসেবগুলো করে ফেলা হচ্ছে। সেই মাপগুলো যখনই পাওয়া যাবে তখনই এটিকে আস্তে আস্তে করে নিচে নামিয়ে আনা হবে। এবং এখানে যারা ক্রেন পরিচালনা করছেন, প্রায় 20 জন কর্মী আছেন, তারা ক্রেনটি পরিচালনা করছেন। আগে জানিয়েছিলাম যে এটি চীন থেকে এই ক্রেনটি আনা হয়েছিল। এটি মাসে 30 লাখ টাকা করে ঠিকাদার প্রতিষ্ঠান ভাড়া দিচ্ছেন তারা। এই ক্রেনটি এর মধ্যে যেহেতু কাজ শেষ করার কথা ছিল জুন মাসের মধ্যে, তাই এটি আসলে জুন মাস পর্যন্তই ভাড়া করা হয়েছিল। পরবর্তীতে সেই চুক্তির মেয়াদটি আরও বাড়িয়ে নেওয়া হয়, যেহেতু ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগছে সবগুলো স্প্যান বসাতে। তাই এটিকে এরপরে যখন আজকের স্প্যানটি বসানো হবে, তারপর কিন্তু এই ক্রেনটিও বাংলাদেশ থেকে বিদায় নেবে। এর আগে আমরা দেখেছি যে হ্যামারগুলো আনা হয়েছিল ভাড়া করে, সেই হ্যামারগুলো যখন পিলার তৈরির কাজ শেষ করেছে তখন কিন্তু আবারও নিজের গন্তব্যে, অর্থাৎ যে দেশ থেকে আনা হয়েছিল সেখানে চলে গিয়েছিল। একইভাবে বাঙালির স্মৃতি বিজড়িত এই তিয়ানীয় ক্রেনটি, সেটিও কিন্তু বিদায় নেওয়ার প্রস্তুতি নেবে আজকের স্প্যানটি বসানোর পরে। আরেকটা বিষয় একটু ফাসিল আপনাদের জানাতে চাই, সেটা হলো যে পদ্মা সেতু করার পাশাপাশি আরও একটা কিন্তু বড় কাজ হচ্ছে এখানে। সেটা হলো নদীর যে সেতু আছে, সেতু থেকে 2 কিলোমিটার ভাটিতে, অর্থাৎ 2 কিলোমিটার দূরত্বে পদ্মা সেতুর পাশাপাশি এখানে আরও বড় বড় 7টা খুঁটি তৈরি করা হচ্ছে। 400 কেভি বিদ্যুৎ সঞ্চালনের জন্য 4টা বড় বড় খুঁটি তৈরি করা হচ্ছে। এই কাজটি যদি বিদ্যুৎ বিভাগ আলাদা করে করতে যেত, তাহলে তাদের নতুন একটি প্রকল্প গঠন করতে হতো, নতুন করে এই ভারী ভারী হ্যামারগুলো নিয়ে আসতে হতো, নতুন করে তারা বাজেট তৈরি করতে হতো। কিন্তু যেহেতু পদ্মা সেতু করার সময়ে এত বড় বড় যন্ত্রপাতি বাংলাদেশে এসেছে, তাই এখানকার সরকারের সাথে সমন্বয় করে বিদ্যুৎ বিভাগ সেই হ্যামারগুলো দিয়েই কিন্তু তারা আলাদা করে সেতু মন্ত্রণালয়ের সহযোগিতায় পদ্মায় 7টি বড় বড় খুঁটি নির্মাণ করে নিয়েছে। অর্থাৎ পদ্মা থেকে জাজিরা থেকে মাওয়া এই লম্বা পথে তারা বড় বড় 7টি খুঁটি তৈরি করেছে, যেখানে বিদ্যুতের সঞ্চালন লাইন তৈরি করা হবে, অর্থাৎ টাওয়ার তৈরি করা হবে। টাওয়ারের জন্য এই 7টি খুঁটির মাধ্যমে কিন্তু ঢাকা থেকে 400 কেভি বিদ্যুৎও দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাঠানো সম্ভব হবে। এবং এই কাজটি জটিলতা ছাড়া করা গেছে, কারণ এই কাজটি করার জন্য আলাদা করে হ্যামার কিংবা আলাদা করে পাইলিং সেই কাজগুলো করতে হয়নি। তাই একই সঙ্গে কিন্তু অনেকটা মানে মাছের তেলে মাছ ভেজে নেওয়ার মতো করেই কিন্তু তারা পদ্মা সেতুর যন্ত্রপাতি দিয়ে বিদ্যুৎ বিভাগ তাদের জন্য আলাদা করে 400 কেভি বিদ্যুতের সঞ্চালন লাইন তৈরি করে নিয়েছেন। অর্থাৎ এইখানে যে শুধুমাত্র নদীতে পিলার বসেছে, স্প্যান বসেছে, কাজগুলো এত সহজ কিংবা এত অল্প পরিসরে ছিল না। এখানে যে কাজগুলো হচ্ছে গত 5 বছর ধরে, সেখানে কিন্তু একটা বিশাল পরিধি নিয়ে এই কাজগুলো হচ্ছে, অর্থাৎ সমন্বিতভাবে কাজগুলো হচ্ছে। একই সঙ্গে এখানে নদী শাসন চলছে, একই সঙ্গে এখানে মূল সেতুর কাজ চলছে, একই সঙ্গে এখানে পুনর্বাসনের কাজ চলছে, একই সঙ্গে এখানে অ্যাপ্রোচ রোড তৈরি করে নেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, দেশের প্রথম যে এক্সপ্রেস ওয়েটি তৈরি করা হয়েছে পদ্মা সেতুকে ঘিরে, অর্থাৎ পদ্মা সেতুর 2 পাশে যে অ্যাপ্রোচ রোড তৈরি করা হয়েছে 55 কিলোমিটারের সংযোগ সড়ক, যেটি বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়েও বটে। এটি 55 কিলোমিটার, অর্থাৎ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত 35 কিলোমিটার, এরপর জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত 20 কিলোমিটার, মোট 55 কিলোমিটার 6 লেনের একটি এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছে এই পদ্মা সেতুকে ঘিরেই কিন্তু। কারণ পদ্মা সেতু হয়ে গেলে যাতে যে যানবাহনগুলো চলাচল বেড়ে যাবে, অনেক বেশি বাড়বে, সেই যানবাহনগুলো যাতে বাংলাদেশের সঙ্গে ঢাকার সঙ্গে আসা যাওয়া করতে কোনো সমস্যা না হয়। আগে যেহেতু মাত্র এখানে 2 লেনের সড়ক ছিল, তাই গাড়ির চাপ বেড়ে গেলে এখানে কিন্তু লম্বা যানজট তৈরি হতো। যেই সুফল পাওয়ার আশা থেকে পদ্মা সেতু, সেটি কিন্তু
পুরোপুরি পাওয়া যেত না। সেই পরিকল্পনা থেকেই কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে 55 কিলোমিটারের এক্সপ্রেসওয়ে সড়ক তৈরি করা হয়েছে এবং এই এক্সপ্রেসওয়ে সড়কটি এত চমৎকারভাবে তৈরি করা হয়েছে যে এটি ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ি কোনো রকম ট্রাফিক সিগন্যাল ছাড়াই কিন্তু সরাসরি সেতুতে উঠতে পারবে এবং সেতু থেকে নেমে এটি ফরিদপুরের ভাঙা পর্যন্ত চলে যেতে পারবে। এবং এই কাজটি করার জন্য কিন্তু একেবারে একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি, মোট 8টি প্রতিষ্ঠানকে 55 কিলোমিটারের সড়ক ভাগ করে দেওয়া হয়েছিল যাতে খুব দ্রুত গতিতে তারা কাজটি এগিয়ে নিতে পারেন এবং সেই কাজটি কিন্তু যথাসময়ে শুরু হয়েছে। অর্থাৎ পদ্মা সেতুর আগেই কিন্তু এখন পদ্মা সেতুর সুফল পাওয়া সম্ভব হচ্ছে। এখন এখানে যে গাড়িগুলো চলাচল করছে তাদের চালকরা, তাদের যাত্রীরা বলছেন যে এখন মাত্র 23 থেকে 25 মিনিটের মধ্যেই তারা ফেরি পার হয়ে রাজধানীতে পৌঁছে যেতে পারছেন। অর্থাৎ যোগাযোগের দূরত্ব আগে যেখানে 1.5 ঘন্টা সময় লাগতো সেখানে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় কমিয়ে আনা হয়েছে। তার মানে পদ্মা সেতু এর মধ্যেই বলা যেতে পারে সুফল দেওয়া শুরু করেছে। চূড়ান্ত সুফলের জন্য যদিও অপেক্ষা করতে হবে আরও বছর খানেক সময়। এর মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্যানটি অনেকটুকু নিচের দিকে নামিয়ে আনা সম্ভব হচ্ছে। এটা সময় লাগে, এটা একেবারেই খুব কাছাকাছি করে যে এত ভারী একটা জিনিস 3500 মেট্রিক টন ওজনের জিনিস সেটাকে খুব অল্প সময়ের মধ্যে বসে দেওয়া যায়, বিষয়গুলো এরকম নয়। আমরা আপনাদের চেষ্টা করেছিলাম একেবারে প্রথম স্প্যানটি যখন শুরু হয় বসানো হয় তখন থেকে কিন্তু প্রত্যেকটি স্প্যান বসানো খবরগুলো জানাতে, সেভাবেই কিন্তু আমরা একটি পর একটি স্প্যান বসানোর খবর আপনাদের জানিয়েছিলাম। একেবারে সবশেষে স্প্যান সেটি আমরা বসানোর কাজটি আপনাদের সরাসরি দেখাচ্ছি। যে স্প্যানটি আজ তোলা হচ্ছে এটি তিয়ানিউ ক্রেন 8টি মোটা কেবলের মাধ্যমে ধরে রেখেছে। অর্থাৎ এটি এখনও ক্রেনে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি কেবলমাত্র বসে দেওয়া সম্ভব হলেই এই যে মোটা কেবলগুলো দিয়ে এটি ঝুলিয়ে রাখা হয়েছে সেগুলো খুলে নেওয়া হবে এবং খুলে নেওয়ার পরে ট্রেনটি আবারও মাওয়ারিয়ারে ফিরে যাবে। অর্থাৎ এটি তার দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। এবং আজকে যে স্প্যানটি তোলা হচ্ছে এটি অনেক বড় অর্জন হলো। দেশে যেহেতু করোনা চলছে তাই আলাদা করে এটি উদযাপনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেবলমাত্র যে স্প্যানটি আজ বসানো হচ্ছে সেইখানে কিছু রঙিন হরফে তারা বাংলাদেশ এবং চীনের কীর্তিগাথা অর্থাৎ দুই দেশের পতাকা টাঙিয়েছেন এবং একই সঙ্গে তারা চীনা হরফে কিছু কথা লিখেছেন। সেখানে তারা বলেছেন যে যাদের শ্রমে এবং ঘামে এই পদ্মা সেতুর একটি স্প্যান বসলো, স্টিলের তৈরি স্প্যান বসেছে, তাদের কাছে কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে আশা করা হচ্ছে এই স্প্যানটি বসানোর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে যে সম্পর্ক সেটি অটুট রাখবে বলে তারা আশা করেছেন। আমরা যেটুকু বাংলা অক্ষরগুলো দেখতে পাচ্ছি সেটা পড়ে এটুকুই বোঝা যাচ্ছে। আর স্প্যানটির দুই পাশে, এক পাশে চীনের পতাকা, এক পাশে বাংলাদেশের পতাকা সাঁটানো হয়েছে। চীনের পতাকা সাঁটানো হয়েছে কারণ পুরো কাজটি করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান, তাই তারা মূলত তাদের মধ্যে একটা ছোট করে অনেকটা উদযাপনের মতো করে করছেন। সেই কারণে তারা ক্রেনটি একটু সাজিয়ে নিয়েছেন, তার স্প্যানটি একটু সাজিয়ে নিয়েছেন। এই সাজানোর কাজ করে তারা আগেই স্প্যানটিকে প্রস্তুত করে রেখেছিলেন মাওয়ারিয়াডে। পরশুদিন এই কাজগুলো করা হয়েছে এবং তারপর গতকাল এটিকে নিয়ে এই পিলারের কাছে নিয়ে আসা হয়। যদিও পরিকল্পনা ছিল সকাল সকাল এটিকে নিয়ে আসা হবে, এনে নোঙর করার কাজ করে রাখা হবে, আজকে শুধুমাত্র তুলে দেওয়ার আনুষ্ঠানিকতাটুকু থাকবে। কিন্তু নদীতে এত কুয়াশা ছিল কোনোভাবেই সকালে কাজ শুরু করা সম্ভব হয়নি। তখন দুপুর নাগাদ এক দফা চেষ্টা করা হয়েছিল কিন্তু দুপুরেও কিন্তু কুয়াশা কাটেনি। এখনও হয়তো নদীতে আপনারা কুয়াশা দেখতে পাচ্ছেন, যদিও আজকে তুলনামূলক একটু কম আছে কালকের চেয়ে কুয়াশা। সেই অবস্থায় তারা শেষ পর্যন্ত যেহেতু সিদ্ধান্ত নিয়েছিলেন কালকে এটি নিয়ে আসবেন, কারণ কালকে যদি এটি আনা সম্ভব না হতো তাহলে আজকে কখন নাগাদ এই কাজটি শুরু করা যেত তার কিন্তু কোনো ঠিক ছিল না। সেই কারণে তারা শেষ পর্যন্ত সন্ধ্যার পরে অর্থাৎ বাতি জ্বালিয়ে তারা চেষ্টা করেছেন কুয়াশা কেটে স্প্যানটিকে পিলারের কাছে এনে রাখার এবং রাতভর কিন্তু তারা এই স্প্যানটি বহন করে যে ক্রেনটি নিয়ে এসেছে সেই ক্রেনটি এই পিলারের কাছে রেখে দিয়েছিলেন। অর্থাৎ তারা এইখানে পাহারা দিয়ে ক্রেনটি রেখে দিয়েছিলেন যাতে আজকে সকাল সকাল তুলতে কোনো রকম সমস্যা না হয়।
আর যেহেতু আগে থেকে প্রস্তুতি সব নেওয়া ছিল, তাই আজকে সকাল 9:30টায় যখন একটু একটু করে সূর্য উঠছিল, কুয়াশা কেটে যাচ্ছিল, তখনই তারা কাজটি শুরু করে দেন। প্রথমে যে কাজটি করতে হয়েছে সেটি হলো, যেহেতু স্প্যানটি ক্রেনের নিচের অংশে ছিল, এটিকে উপরে তোলা হয়েছে, ক্রেনের ভিতরে উপরে তোলা হয়েছে, অর্থাৎ এটিকে এখন যে পিলারগুলোর উপর বসানো হয়েছে সেই পিলারগুলোর সমান উচ্চতায় তোলা হয়েছে। একটা নির্দিষ্ট দূরত্বে থেকেই কাজটি করা হয়েছিল। যখন নিশ্চিত হওয়া গেছে যে এটি পিলারের সমান উচ্চতায় উঠেছে, তখন আস্তে আস্তে এটিকে সামনের দিকে এগিয়ে আনার কাজটি শুরু করা হয়। প্রথম 30 মিনিটে এটিকে উপরে তোলা হয়, পরের 1 ঘন্টায় এটিকে সামনের দিকে এগিয়ে আনার কাজটি করা হয়েছে এবং এটিকে এখন দুটো আগের যে স্প্যানগুলো, সেই স্প্যানগুলো মাঝখানে এটি প্রবেশ করার পর এটিকে এখন আগের হিসেবের সঙ্গে মিলিয়ে, অর্থাৎ অন্য দুটি স্প্যান যে সমান্তরালে বসেছে, যে উচ্চতায় বসেছে, সেগুলোর হিসেবের সঙ্গে এটিকে বসানোর চেষ্টা করা হচ্ছে। এই কাজটি করছেন এইখানকার চীনের প্রকৌশলীরা, তারা তিয়ানিউ ক্রেনের মাধ্যমে এই কাজটি করছেন। আমরা সেই দৃশ্যগুলো একেবারে শুরু থেকে আপনাদের দেখাচ্ছি। স্পেনের গোড়ায় অর্থাৎ পিলারের উপরে আপনারা শ্রমিকদেরকে দেখতে পাচ্ছেন। এই শ্রমিকরা মূলত স্পেনটি যখন ক্রেনটি ছেড়ে দেবে, তখন এটিকে বিয়ারিংয়ের উপর বসানো, অর্থাৎ এটি 4 কোণা 4টি বিয়ারিংয়ের উপর বসানো, সেই কাজটি করতে সাহায্য করবেন এবং এরপরে এটি ওয়েল্ডিংয়ের বিষয় আছে, সেই ওয়েল্ডিংয়ের কাজগুলো করবেন। এবং একই সঙ্গে আশপাশে, অর্থাৎ এই স্প্যানটির 2 পাশে যতগুলো স্প্যান আছে সেগুলোতে কিন্তু রোড স্ল্যাব ও রেল স্ল্যাব বসানোর কাজও চলছে। অর্থাৎ শুধুমাত্র যে আজকে 41তম স্প্যান বসানো হচ্ছে তা নয়, অন্যান্য যে স্বাভাবিক কাজগুলো, ধারাবাহিক কাজগুলো, সেগুলো কিন্তু চালিয়ে নেওয়া হচ্ছে। এবং যেটি আপনাদের জানিয়েছিলাম, আরেকবার একটু মনে করে দিতে চাই যে প্রথম স্প্যানটি বসেছিল 2017 সালের 30শে সেপ্টেম্বর, অর্থাৎ এই স্প্যান বসানোর কাজ, 41টি স্প্যান বসানো, সেটির শুভ সূচনা হয়েছিল 2017 সালে। যদিও সে বছর আর কোনো স্প্যান বসানো যায়নি, পরবর্তীতে দ্বিতীয় স্প্যানটি বসানোর জন্য অপেক্ষা করতে হয়েছিল আরও 4 মাস, অর্থাৎ 2018 সালের শুরুর দিকে দ্বিতীয় স্প্যানটি বসানো সম্ভব হয়েছে। তারপরে 2018 সালে কিন্তু খুব বেশি স্প্যান বসানো সম্ভব হয়নি। 2018 সালে যে স্প্যানগুলো বসানো হয়েছে, 4টি মাত্র স্প্যান বসানো সম্ভব হয়েছিল, এর বেশি স্প্যান বসানো সম্ভব হয়নি। কারণ তখন আসলে পুরোপুরি প্রস্তুতি ছিল না। স্প্যান বসানোর জন্য যেই পরিমাণ পিলার তৈরি করতে হবে, সেই পিলারগুলো সেখানে তৈরি করা ছিল না বলেই আস্তে আস্তে করে 2018 সালে মাত্র 4টি স্প্যান বসানো সম্ভব হয়েছে, এর বেশি স্প্যান বসানো সম্ভব হয়নি। যদিও 2019 সালে গিয়ে এই কাজ অনেক বেশি গতি পেয়েছে, যেহেতু আস্তে আস্তে করে পিলার সংখ্যা বেড়েছে। পিলার সংখ্যা বাড়ার কারণে স্প্যান বসাতে কোনো সমস্যা হয়নি। আর স্প্যানের টুকরোগুলো যদিও চীন থেকে নিয়ে আসতে হয়েছে, সমুদ্র পথে ছোট ছোট টুকরোগুলো নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে মাওয়ার যে ইয়ার্ড ছিল, কুমারভোগ ইয়ার্ড, সেই ইয়ার্ডে এগুলোকে আস্তে আস্তে করে এখানে বসে দেওয়া হয়েছে, এখানে বানানো হয়েছে। বানানোর পরে সেগুলো বসানোর কাজগুলো হয়েছে। এগুলো নিয়ে এসে 2019 সালে 14টি স্প্যান বসানো সম্ভব হয়েছিল। অর্থাৎ 2019 সালেই সবচেয়ে বেশি কাজ হয়েছে, এই 2020 সালের আগে। এই যে 3 বছর, তার মধ্যে কিন্তু আবার সবচেয়ে বেশি কাজ হয়েছে চলতি বছরে। এবছরে 22টি স্প্যান বসানো সম্ভব হয়েছে। করোনা শুরু হওয়ার আগে, অর্থাৎ 2টি অংশে যদি আমরা ভাগ করে নিই, করোনা শুরু হওয়ার আগে 6 মাসে 12টি স্প্যান বসানো সম্ভব হয়েছিল। এরপরে পরবর্তী 3 মাসে এখন 10টি স্প্যান বসানোর কাজ চলছে। অর্থাৎ সব কিছু মিলে পদ্মা সেতু নির্দিষ্ট যে মেয়াদ ছিল, লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল যে চলতি বছর জুন মাসের মধ্যে স্প্যানগুলো বসানোর কাজ শেষ করা যাবে, সেটি সম্ভব হয়নি। সেখানে সময় বেড়েছে বলেই এখন গাড়ি চলাচলের জন্য যে মেয়াদ নির্ধারণ করা আছে 2021 সালের জুন মাস, সেখানে হয়তো আরও বছর খানেক সময় বাড়িয়ে নিতে হতে পারে। এবং কতদিন সময় বাড়ানো হবে এটিও কিন্তু নির্ভর করছে অনেকগুলো বিষয়ের উপর। অর্থাৎ এখানে যে ঠিকাদার প্রতিষ্ঠান আছে, সেই ঠিকাদার প্রতিষ্ঠান তারা একটি লক্ষ্য জানাবে যে এতদিন তাদের প্রয়োজন হবে এই কাজটি শেষ করতে। তখন গিয়ে সেতু মন্ত্রণালয় সেটি আবার বিবেচনা করবে যে কী কারণে তারা এই সময়টা চাচ্ছে। কারণ সময় চাইলেই সেটি দেওয়া হবে, বিষয়গুলো এরকম নয়। কী কারণে সময়টি চাচ্ছে সেটি বিবেচনা করা হবে। প্রাকৃতিক কী কী জটিলতা ছিল সেই বিষয়গুলো এখানে আছে। কারণ একই সঙ্গে সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে সেটি আসলে কাদের কারণে এই সময়টি বাড়ানো হচ্ছে, ঠিকাদার প্রতিষ্ঠান নাকি বাংলাদেশে যারা কাজ করছে সেতু মন্ত্রণালয়, তাদের কোনো রকম সমস্যার কারণে সময় বাড়বে, সেই বিষয়গুলো
বিষয়গুলো বিবেচনা করে ঠিকাদারদের এখানে পেনাল্টি কিংবা জরিমানা করার একটা বিষয় কিন্তু থাকে, যে তাদেরকে এখানে কেন এই পরিমাণ দেরি হলো সেই সময়টা তাদের কাছ থেকে নেওয়া হবে, নিয়ে তাদেরকে একটা জরিমানা করার বিষয় থাকে, যে এই দেরির কারণে অর্থনৈতিকভাবে কতটা পিছিয়ে যাবে সেই বিষয়গুলো বিবেচনা করে অনেকগুলো বিষয়, সোজা কথা মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে বিবেচনা করা হয়, কতদিন সময় লাগবে সেটি তো সবচেয়ে বড় মুখ্য বিবেচ্য বিষয়, সেটি তো আছেই। আমি একটু ফয়সাল আপনাদের স্পেনগুলো বসার সময়গুলো জানাতে চাই, অর্থাৎ যে সময়ে কোন দিন কোন স্পেনগুলো বসেছে সেইগুলো একটু আপনাদের যদি জানায়। যে প্রথম স্পেনটি বসেছিল সেপ্টেম্বরের 30 তারিখ 2017 সালে, এরপরে দ্বিতীয় স্পেনটি বসানো সম্ভব হয়েছিল জানুয়ারির 28 তারিখে 2018 সালে, তারপর মার্চ মাসের 11 তারিখে তৃতীয় স্পেনটি বসানো সম্ভব হয়েছে। অর্থাৎ প্রথম স্পেনটি আপনি দেখতে পাচ্ছেন যে 4 মাস ব্যবধানে বসানো হয়েছে, দ্বিতীয় স্পেনটি সেখানে 2 মাস সময় লেগেছে, আবার পরের স্পেনটির ক্ষেত্রেও কিন্তু 2 মাস সময় লেগেছে, অর্থাৎ মে মাসের 13 তারিখে 2018 সালে 4 নম্বর স্পেন বসানো হয়েছিল। কিন্তু আস্তে আস্তে করে সময় কমিয়ে আনা হয়। পঞ্চম স্পেনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে জুন মাসে, অর্থাৎ 2018 সালের জুন মাসে পঞ্চম স্পেনটি বসানো সম্ভব হয়েছে, মাত্র মে মাসে এর আগের স্পেনটি, জুন মাসে পরের স্পেনটি 1 মাসের মধ্যে। সেক্ষেত্রে ষষ্ঠ স্পেন বসতে গিয়ে কিন্তু আবার একটা লম্বা বিরতি আমরা দেখেছি, যেখানে 2018 সালের জুন মাসে পঞ্চম স্পেন বসেছিল, ষষ্ঠ স্পেনটি বসেছে 2019 সালের জানুয়ারি মাসে। কিন্তু এরপর কিন্তু প্রতি মাসেই একটি করে ধারাবাহিকভাবে স্পেন তোলা সম্ভব হয়েছে। 2019 সালের জানুয়ারি মাসে একটি, ফেব্রুয়ারি মাসে একটি, মার্চ মাসে একটি, এপ্রিল মাসে 2টি, মে মাসে একটি, জুন মাসে একটি, আবার গিয়ে সেপ্টেম্বর মাসে একটি, অক্টোবর মাসে একটি, এইভাবে করে 2018 সালে স্পেনগুলো বসেছে। তবে 2018 সালের নভেম্বরে গিয়ে প্রথমবারের মতো কোনো মাসে 2টি স্পেন বসানো সম্ভব হয়েছিল, অর্থাৎ নভেম্বরে গিয়ে 15 ও 16তম স্পেন এই দুটি বসানো সম্ভব হয়েছে। অর্থাৎ গতি পাচ্ছে কাজে, বুঝতে পারছেন, যেখানে প্রথম দিকে 4 মাস ব্যবধানে একটি করে স্পেন বসাতো, তারপর 2 মাস ব্যবধানে একটি করে স্পেন বসাতো, সেখানে 2019 সালের নভেম্বর মাসে গিয়ে প্রথমবারের মতো 2টি স্পেন বসানো হলো, এবং পরের মাসে অর্থাৎ ডিসেম্বর মাসেই কিন্তু আরও একটি রেকর্ড গড়া হলো, অর্থাৎ ডিসেম্বর মাসে গিয়ে 3টি স্পেন বসে দেওয়া সম্ভব হলো। অর্থাৎ নভেম্বরে 2টি, ডিসেম্বরে 3টি, সেইবারই প্রথমবারের মতো 3টি স্পেন বসিয়ে পদ্মা সেতুর প্রকৌশলীরা আত্মবিশ্বাস অর্জন করলেন যে দ্রুত গতিতে কাজ শেষ করতে চাইলে তারা প্রতি মাসে 3টি করে বসাতে পারবেন, এবং সেটি কিন্তু তারা পেরেছেন। 2020 সালের জানুয়ারি মাসে 3টি বসিয়েছেন, ফেব্রুয়ারি মাসে 3টি বসিয়েছেন, মার্চ মাসে গিয়ে সেটি আবার 2টিতে নেমে আসে, এপ্রিল মাসে গিয়ে সেটি 1টি হয়েছে, মে মাসে 2টির পরে জুন মাসে গিয়ে কিন্তু একটা লম্বা বিরতি তৈরি হয়, অর্থাৎ চলতি বছরের জুন মাসে পরে 4 মাস বিরতি তৈরি হয়, যে 4 মাসটা আসলে পদ্মা সেতুর কাজটাকে অনেকটুকু পিছিয়ে দিয়েছে। কারণ সব ধরনের প্রস্তুতি সারার পরে যখন 4 মাস প্রাকৃতিক কারণে নদীতে পানির উচ্চতা বৃদ্ধির কারণে কাজ করা যায় না, তখন কিন্তু এত বড় প্রকল্পের জন্য সেটা এক ধরনের অশনি সংকেত হিসেবে দেখা হয়। এবং নদীর পানির উচ্চতা এত বেশি ছিল যে তখন শুধুমাত্র স্পেন বসানো নয়, অন্য কোনো কাজও কিন্তু করা অসম্ভব হয়ে পড়েছিল, অর্থাৎ নদীতে কোনোভাবে কাজ করতে সম্ভব হয়নি। কারণ যে নৌযানগুলো নিয়ে এসে কাজ করার কথা ছিল, বিশেষ করে এই যে তিয়ানি ইউক্রেনটি, এটিও নদীর স্রোতে ভেসে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। এর আগে একবার তারা পরীক্ষামূলক চালিয়ে দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন এটি অনেক বেশি ভাটির দিকে চলে গিয়েছিল, কোনোভাবে স্পেনের গোড়া আনতে পারেনি, তাই তারা এটিকে ওইভাবে টানেননি। অনেকটুকু কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ আমরা বলতে পারি যে আর হয়তো 10-15 মিনিটের মধ্যে স্পেনটি বসে ফেলা সম্ভব হবে, তখন হয়তো স্পেন বসানোর ঘোষণাটি চূড়ান্তভাবে আসতে পারে। কারণ টুকটাক যে কাজগুলো সেগুলো সারা হচ্ছে। এখানে যে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বেয়ারিং, অর্থাৎ যেটির উপরে স্পেনটি বসানো হয়, 2 প্রান্তের 2টি স্পেন বসানো হয়, ওই বেয়ারিংটির মাধ্যমেই 2টি স্পেন জোড়া দেওয়া হয়, সেইখানে এখন এটি বসানোর কাছাকাছি চলে এসেছে, এটি বসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই কাজটি শুরুর দিকেই আজকে সকালে নদীর দুই পারে যখন আমরা আসছিলাম আসলে নদীর পাড় থেকে এই মাছ নদীতে, তখন আমরা এখানকার মানুষদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আসলে কতটা আগ্রহ কিংবা উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে এর আগে যখন মাওয়া প্রান্তের দিকে স্পেনগুলো বসতো, তখন কিন্তু নদী পাড়ে প্রচুর মানুষ ভিড় করতেন। তারা যে শুধুমাত্র মাওয়া পাড়ের মানুষ, মুন্সিগঞ্জের মানুষ এমন নয়, কিন্তু
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা দিনাজপুর কক্সবাজার থেকেও দেখেছি মানুষ এসে ভিড় করতো। তারা সরাসরি এই যে একটা স্পেন বসানোর দৃশ্য, সেটি আসলে দেখার সৌভাগ্য থেকে নিজেকে বঞ্চিত করতে চান না। তাই অনেকেই কিন্তু যখন জানতেন যে আগামীকাল একটি স্পেন বসতে যাচ্ছে, তখনই কিন্তু তারা চলে আসতেন, এসে মাওয়ায় রাতে অবস্থান করতেন। খুব সকাল সকাল তারা মাওয়া পাড়ে চলে আসতেন, তারা দেখার চেষ্টা করতেন যে স্পেনগুলো বসানো হচ্ছে সেটি আসলে কীভাবে বসানো হয়। কারণ এমন দৃশ্য এর আগে বাংলাদেশে কখনোই দেখা যায়নি, ভবিষ্যতে কখনো আর দেখার সুযোগও নেই, যেহেতু আজকে সবশেষে স্পেনটিও বসে যাচ্ছে। তাই অনেকেই কিন্তু ভিড় করছেন এবং অনেকে আজকেও কিন্তু তারা অনেক দূর থেকে দেখার চেষ্টা করছেন, কারণ এখন আজকের এই স্পেনটি বসছে মাঝ নদীতে, তাই পাড় থেকে দেখার কোনো সম্ভাবনা নেই এবং একই সঙ্গে যেহেতু নদীতে ঘন কুয়াশা, তাই পাড় থেকে এটি দেখাও যাচ্ছে না। এ কারণে অনেকেই নিজেরা ব্যক্তি উদ্যোগে এখানে ট্রলার ভাড়া করে চারপাশে ভিড় করছেন, তারা দেখার চেষ্টা করছেন। যদিও সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছে ফিরতে দিচ্ছেন না, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাদের অনেক দূরে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এবং মানুষের যে আগ্রহ, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আসলে এত লম্বা সময় ধরে অপেক্ষা করছিলেন কবে হবে কবে হবে। যখনই এক একটি স্পেন বসানোর খবর তারা পেতেন, তাদের মধ্যে আগ্রহ দেখা যেত। আর আজকে যখন সবশেষে স্পেনটি বসিয়ে ফেলার খবর তারা জানছেন, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সুখবরটা পাওয়ার, যে পদ্মা সেতু সবগুলো স্পেন বসানোর কাজ শেষ, জটিল কাজগুলো শেষ হয়ে গেছে। তারা আশায় বুক বাঁধছেন, অর্থাৎ আর কিছুদিনের মধ্যে তারা সড়ক পথে এখানে বাড়িতে আসা যাওয়া করবেন, দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে আসা যাওয়া করবেন। এবং তারা যে তিক্ত অভিজ্ঞতাগুলো তাদের আছে সেটিও আমাদের জানাচ্ছিলেন, যে আসলে যখন নদীতে তীব্র স্রোত থাকে, যখন তুফান হয়, কিংবা যখন ঘন কুয়াশায় দৃষ্টি চলাচল করে না, ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ হয়ে যায়, তখন আসলে এক ধরনের অবর্ণনীয় কষ্ট তাদেরকে সহ্য করতে হয়। এমনও হয়েছে যে ফেরি ঘাটে ঘন্টার পর ঘন্টা ফেরি চলছে না, মুমূর্ষু একজন রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স অপেক্ষায় আছে, একজন প্রসূতিকে নিয়ে যিনি সন্তান জন্ম দেওয়ার জন্য খুব দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন, সেই মা যখন ফেরিতে দীর্ঘ সময় আটকে থাকেন, তখনকার যে অভিজ্ঞতাগুলো, তখন যে অবর্ণনীয় কষ্টগুলো হয় ফেরি চলাচল না হওয়ার জন্য, যখন যান চলাচল করা যায় না, পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 22টি জেলা, তখনকার এই মানুষগুলো যাদের এই ধরনের অভিজ্ঞতা আছে, তারা আসলে একেবারেই চরম একটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, যে তাদের অন্তত তারা আশায় বুক বাঁধছেন এই ধরনের অভিজ্ঞতায় আর তাদের পড়তে হবে না, এই ধরনের কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে আর দিন পার করতে হবে না, যে নদীর অবস্থার উপর নির্ভর করে তাদের জীবনযাত্রা ঠিক হবে না। তারা এখন থেকে গাড়ি করে খুব সহজে আসা যাওয়া করতে পারবেন, তাদের প্রয়োজনে, তাদের কর্মসংস্থানের জন্য, তাদের জীবিকার তাগিদে তারা এখন দেশের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর এক ধরনের সেতু বন্ধন তৈরি করতে যাচ্ছে আজকের এই স্পেন তোলা। এবং এটি 6.15 কিলোমিটার, প্রত্যেকটি স্পেনের দৈর্ঘ্য 150 মিটার করে, প্রত্যেকটি স্পেনের দৈর্ঘ্য 150 মিটার করে হলো। স্পেনগুলোর ডিজাইন কিন্তু একটু আলাদা, কারণ আপনারা জানেন যে এই সেতু যেটি হচ্ছে পদ্মা সেতু, এটি ইংরেজি এস অক্ষরের মতো, অর্থাৎ দুই পাশে এটি বাঁকানো থাকবে। তাই যেহেতু দুই পাশে বাঁকানো, প্রত্যেকটি স্পেনে কিন্তু আলাদা আলাদা করে ডিজাইন করা হয়েছে, একটু করে বাঁকানো থাকে, তাই চাইলে একটি স্পেন অন্য একটি স্পেনের জায়গায় বসে দেওয়া সম্ভব হবে না। আর এই কাজটি করার জন্য, যাতে কাজটি সহজ হয়, 6.15 কিলোমিটারের সেতুকে 6টি অংশে অর্থাৎ 6টি মডিউলে ভাগ করে নেওয়া হয়েছিল। এক একটি মডিউলে 6টি করে স্পেন ছিল, কিন্তু যেহেতু 41টি স্পেন, তাই সবশেষ স্পেনে অর্থাৎ 6 নম্বর স্পেনে 6 নম্বর মডিউলে 5টি স্পেন ছিল। 6 নম্বর মডিউলে 5টি স্পেন, এইভাবে করে প্রত্যেকটি মডিউলের আলাদা করে ডিজাইন করা হয়েছে এবং একসাথে চেষ্টা করা হয়েছে এক একটি মডিউলের কাজ শেষ করতে। এখন আজকে যে স্পেনটি বসতে যাচ্ছে, এটি মূলত 3 নম্বর মডিউলের, অর্থাৎ মাওয়া প্রান্ত থেকে শুরু করলে 3 নম্বর মডিউলের প্রথম স্পেন, অর্থাৎ এর আগে সবগুলো মডিউলের কাজই শেষ হয়ে গেছে, একটি মাত্র স্পেন বাকি ছিল, সেটি আজকে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং খুব কাছাকাছি আমরা দেখার চেষ্টা করছি যে কতটা আসলে দূরত্বে এখন আছে, কতটা ফাঁক আছে। আপনারা নিজেরাও কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছেন, খুব বেশি ফাঁক নেই, কিন্তু পুরোপুরি যে বসে গেছে সেটিও আবার বলা যায় না, কারণ একটু হয়তো ইঞ্চি 2-1-3 যদি আমরা দূর থেকে দেখছি,
ইঞ্চি 2-3 কিংবা 6 ইঞ্চির মতো একটা ফাঁক এখনো আছে, সেটি আসলে পূরণের, এখন এই শূন্যস্থানটা পূরণের কিংবা এই ফাঁকটুকু পূরণের চেষ্টা করা হচ্ছে। এটি করা গেলেই কিন্তু পদ্মা সেতু সবশেষে স্প্যানটি বসার ঘোষণা আসবে। অর্থাৎ যারা পদ্মার দুই পাড় থেকে পদ্মার মাঝ নদীতে এসে ট্রলারে করে এই দৃশ্যটি দেখছেন, তারা তো দেখছেনই, পাশাপাশি এই টেলিভিশনের পর্দায় কিন্তু পুরো দেশবাসী দেখার সুযোগ পাচ্ছেন কিভাবে সবশেষে স্প্যানটি লম্বা সময় নিয়ে বসিয়ে ফেলা সম্ভব হলো। দুই পাশ থেকে সব ধরনের নৌযান সরিয়ে ফেলা হয়েছে। শুধুমাত্র প্রকল্প কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা শেষ স্প্যানটি বসানো দেখতে এসেছেন, তাদের কয়েকটি ইয়ট, সেনাবাহিনীর স্পিডবোট, যারা শ্রমিকরা আছেন তাদেরকে বহন করে নিয়ে আসার ট্রলার, এই জাতীয় কিছু নৌযান ছাড়া আশপাশে লম্বা এলাকা জুড়ে সব ধরনের নৌযান সরিয়ে নেওয়া হয়েছে। আজকে যে স্প্যানটি বসানো হচ্ছে, স্প্যানটি বহনকারী ক্রেনটির নিরাপত্তার স্বার্থে। আর ক্রেনটিতে প্রচুর সংখ্যক চীনা প্রকৌশলী অর্থাৎ ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা, তারাও কিন্তু শেষ স্প্যানটি বসানোর কাজটি দেখতে আজকে ক্রেনে চড়ে তারা এখানে এসেছেন মাঝ নদীতে। অন্যান্য দিন তাদের এত বিপুল সংখ্যক উপস্থিতি দেখা যায় না। আসলে তাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু এমনও হয়েছে যে আমাদের কাছে সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রকল্পের একজন সংশ্লিষ্টরা গল্প করছিলেন যে যখন এই পদ্মা সেতুতে সেতু তৈরি করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ যারা এই কাজটি পেতে পারেন তাদের যখন পরিদর্শনে আনা হতো, তাদের অনেকেই পদ্মা নদীর এত চওড়া দেখে তারা জিজ্ঞেস করতেন যে নদীটা আসলে কোথায়। তাদের কাছে এটাকে সাগরের মতো মনে হতো। দেশের সবচেয়ে বড় সেতু নির্মাণ হচ্ছে এখানে, সে কারণে সবচেয়ে বড় আয়োজনও, এবং সেই সেতুর কাজটি আনুষ্ঠানিকভাবে যেদিন শুরু হয়েছিল সেদিন আনুষ্ঠানিকতা ছিল। তবে আজকে স্প্যান তোলার কাজটি শেষ করার বিষয়ে আনুষ্ঠানিকতা রাখা হয়নি, কারণ দেশে যেহেতু করোনা চলছে, তাই এখনই আসলে এইটা নিয়ে আনুষ্ঠানিকতা করার সময় আসেনি বলে তারা মনে করছেন। তারা প্রকল্প কর্তৃপক্ষ মনে করছেন যখন সেতু যান চলাচলের জন্য যেদিন উন্মুক্ত করা যাবে সেদিনই আসলে তাদের আসল সাফল্য। যদিও প্রকল্প পরিচালক আমাদের জানিয়েছিলেন যে প্রত্যেকটি স্প্যান বসাকেই তারা এক ধরনের সাফল্য মনে করেন। সেক্ষেত্রে আজকের এই 41তম স্প্যান বসা, সেটাকে তিনি মাইল ফলক হিসেবে দেখতে চান। তবে তারা কিংবা তিনি ব্যক্তিগতভাবে খুশি হবেন যখন এই সেতুতে সব ধরনের কাজ শেষ করা যায়, অর্থাৎ সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করা যায়। এর মধ্যেই ফয়সাল, আপনাকে একটু জানিয়ে রাখি যে সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের অগ্রগতির খবর যদি আপনাকে জানাই, সেটি হলো রেলের ভায়াডাক্টের অর্থাৎ মাওয়া এবং জাজিরা দুই পাশে কিন্তু সড়ক থেকে যখন রেল সেতুর মাঝখানে ঢুকবে, তখন কিন্তু যে ভায়াডাক্ট দিয়ে এটি ঢুকবে সেই ভায়াডাক্টে কিন্তু 4টি পিলারে এক ধরনের জটিলতা দেখা দিয়েছে। অর্থাৎ পিলারগুলোর যতটা উচ্চতা থাকার কথা, পিলারগুলোতে ততটা উচ্চতা নেই। দুটি মাওয়া প্রান্তে দুটি, জাজিরা প্রান্তে দুটি, এরকম 4টি পিলারে উচ্চতার সমস্যা আছে। অর্থাৎ সেগুলো আরেকটু উঁচু করতে হবে। এই বিষয়টি নিয়ে কিন্তু মাওয়া প্রান্তে এর মধ্যেই রেলের ভায়াডাক্টের কাজ, যে পিলারগুলো নির্মাণ করা হচ্ছিল সেই কাজটি বন্ধ করা আছে। তারা সেতু মন্ত্রণালয়, তারা রেল মন্ত্রণালয়কে জানিয়েছেন যে এই পিলারগুলোর নকশা সংশোধন করে এটি আন্তর্জাতিক মান, উচ্চতা 15.5 মিটার এবং চওড়ায় 5.8 মিটার, এই দুটি বিষয় নিশ্চিত করেই যাতে নির্মাণ করা হয়। সেতু মন্ত্রণালয় এই দুটি পিলারের যে উচ্চতা সেটি অনেকটুকু কম আছে, কম থাকার কারণে তারা আপত্তি জানিয়েছেন এবং সেই কারণে রেলের কাজটি বন্ধ আছে। এখন রেল মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা একটা নকশা সংশোধন করে আবারও সেটি প্রকল্প কর্তৃপক্ষের কাছে জমা দেন। তারা প্রাথমিকভাবে একটা নকশা জমা দিয়েছেন, কিন্তু সেটিও সেতু মন্ত্রণালয় প্রত্যাখ্যান করেছে, কারণ সেইখানেও আন্তর্জাতিক মান বজায় রাখা হয়নি। এখন দুই পক্ষ মিলে, অর্থাৎ রেল মন্ত্রণালয় ও সেতু মন্ত্রণালয় দুই পক্ষ মিলে আলোচনার মাধ্যমে এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করছেন। আমরা স্প্যান বসানো
বিষয়টি আপনাদের দেখাচ্ছিলাম। এখন আমরা এখানে আশপাশের স্প্যানগুলোতে যে কাজ চলছে, অর্থাৎ এখানে রোড স্ল্যাব, রেল স্ল্যাব তোলার কাজ চলছে, সেগুলো ঢালাই করার কাজ চলছে, সেই বিষয়গুলো আপনারা আমাদের টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন যে এখানে শ্রমিকরা কাজ করছেন, বেশিরভাগই বাংলাদেশি শ্রমিক। পুরো প্রকল্পে 20,000 শ্রমিক কাজ করছেন, তার মধ্যে 2,000 আছেন চীনের শ্রমিক প্রকৌশলী এবং বাকিরা সব বাংলাদেশি। তারা বিভিন্ন জেলা থেকে সেখানে কাজে যোগ দিয়েছেন। এর আগে অনেকেরই কিন্তু বড় প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা হয়নি, কিন্তু এই পদ্মা সেতু প্রকল্পে কাজ করার মাধ্যমে কিন্তু বাংলাদেশে একটা দক্ষ জনশক্তিও তৈরি হচ্ছে, যারা এরপরে হয়তো বিশ্বের বিভিন্ন দেশে কাজ করার যোগ্যতা অর্জন করবেন, কিংবা দেশের মধ্যেই যখন বড় কোনো প্রকল্পে কাজ হবে তখন সেসব প্রকল্পে তারা কাজ করতে পারবেন। সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার আশা করা হচ্ছে 2022 সালের শুরুর দিকে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের দিকে হয়তো যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কিন্তু তারপরেও অনেকগুলো বিষয় থেকে যাবে, অর্থাৎ নদী শাসনের কাজটি থেকে যাবে। নদী শাসন প্রকল্পের মেয়াদ যদিও 2020 সালের জুন মাস পর্যন্ত ধরা হয়েছে, এই প্রকল্পের আপাতত কাজ শেষ হলেও এটি কিন্তু চালিয়ে যেতে হবে। সেতু যতদিন টিকে থাকে পুরো সময়টা এটি চালিয়ে যেতে হবে, কারণ নদীর গতি প্রবাহ ঠিক রাখার জন্য এটি আসলে একটা কন্টিনিউ প্রসেস, এটি থামিয়ে রাখার কোনো সুযোগ নেই। কারণ নদী শাসন বন্ধ হলেই কিন্তু এখানে নদীতে চর পড়বে, কিংবা নদীর পাড় ভেঙে যাবে, নানা ধরনের নদীর বিভিন্ন অংশ। নদী আসলে পদ্মা যেহেতু খুবই রহস্যময় গতিশীল একটি নদী, এটি নদীর বিভিন্ন অংশ ভেঙে নিয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। আরেকটা বিষয় একটু জোবায়ের আপনাকে জানাই, সেটা হলো যে এইখানে কিন্তু জাজিরা যে বিশেষ চ্যানেলের মধ্যে দিয়ে বড় বড় পিলারগুলো তৈরি করা হয়েছে, এই পিলারগুলোর গোড়ায় এর মধ্যেই কিন্তু পলি জমতে শুরু করেছে, অর্থাৎ অনেকটুকু অংশ জুড়েই চর জমেছে। প্রায় 10টি পিলারের গোড়ায় আমরা দেখেছি মাটি জমে যেতে, পলি জমে যেতে, যেহেতু এখন শুকনো মৌসুম চলছে, আবার পিলারের গোড়াগুলো অনেক বেশি চওড়া, তাই এখানে মাটি জমতে শুরু করেছে। এবং এই মাটি সরিয়ে নেওয়ার জন্য এর মধ্যেই কিন্তু ড্রেজিং চলছে। পদ্মা সেতু কাজ যতদিন চলবে ততদিন পদ্মা সেতু কর্তৃপক্ষ তারা এখানে মাটিগুলো সরিয়ে নেবেন, কিন্তু এরপরে যখন প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু নিয়মিতভাবে এই পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়ার কাজটি করতে হবে। কারণ না হয় কিন্তু দেখা যাবে যে সেতু হয়তো হয়েছে, কিন্তু সেতুর নিচে নদীর অনেকটুকু অংশ এক ধরনের চর পড়ে পলি জমে মরে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সেই বিষয়টিও কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয় তারা কিন্তু সেতু কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজটি এগিয়ে নেয়ার, অর্থাৎ কন্টিনিউ রাখার একটা বিষয় আছে। সে বিষয়গুলো নিশ্চয়ই সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাবছেন, তারা নিশ্চয়ই এমনভাবে পদ্মা সেতু থেকে সুফল পাওয়ার চেষ্টা করছেন যাতে সেটি সমন্বিত এবং টেকসই হয়, সেই বিষয়গুলো দেখছেন। এবং একই সঙ্গে অর্থনীতির যে বিশেষ করিডোর খুলবে বলা হচ্ছে এই পদ্মা সেতুর মাধ্যমে, সেই বিষয়টি নিয়েই কিন্তু এর মধ্যে কাজ শুরু হয়েছে। অর্থাৎ এর মধ্যেই কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিল্পায়নের কাজটি শুরু হয়ে গেছে, অর্থাৎ অনেকেই কিন্তু নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছেন, সেখানে বিনিয়োগ বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যেহেতু সেতু হয়ে গেলে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 22টি জেলার সঙ্গে সংযুক্ত হবে রাজধানী, তাই এটি কিন্তু শুধুমাত্র সেতু হয়ে গেলেও কিন্তু অর্থনীতিতে বিশেষ কোনো অর্জন এলো না, কিংবা সমন্বিতভাবে অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেল না, তাহলে কিন্তু সেতুর সুফল পাওয়া যাবে না। সেক্ষেত্রে যে বিষয়গুলো করতে হবে সেটি হলো যে সমন্বিতভাবে পরিকল্পনা নিয়ে সেখানে বিনিয়োগ বাড়াতে হবে, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে, শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে, যাতে খুব সহজেই দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল, পুরো দেশ অর্থনীতির অগ্রগতিতে যেভাবে এগিয়ে যাচ্ছে একই গতিতে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলও এগিয়ে যেতে পারে, এবং এটি পুরো দেশের জিডিপিতে কিন্তু বড় ভূমিকা রাখতে পারবে। যখন যমুনা সেতু হয়ে যায় তখন কিন্তু উত্তরাঞ্চলের সঙ্গে দেশের যে ভৌগোলিক বিভাজন ছিল, অর্থাৎ সড়ক পথে যোগাযোগের যে পথ ছিল না, সে পথটি তৈরি হয়ে গিয়েছিল। এখন যখন আজ এই পদ্মা নদী দিয়ে এই পদ্মা সেতুর 41তম স্প্যানের মাধ্যমে পুরো সেতু দৃশ্যমান করে ফেলা সম্ভব হচ্ছে, তখন কিন্তু এই পদ্মার সঙ্গেও কিন্তু যে বিভাজন ছিল, পদ্মার কারণে
দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় ঘাটতি ছিল সেটুকু কিন্তু পুষে নেওয়া হবে। এবং আবারও একটু মনে করে দিই যে পুরো প্রকল্পটি হচ্ছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে, অর্থাৎ এটি আমাদের সেতু, আমাদের টাকায়, এবং এটি আমাদেরই একটা অর্জন। অর্থাৎ বাংলাদেশ মেগা প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। এই সক্ষমতা অর্জনের যে বিষয়টি, এটি পুরো বাংলাদেশকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে সামনের দিনগুলোতে আরও বড় বড় প্রকল্প হাতে নেয়ার, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করার। এবং একই সঙ্গে স্বাধীনতার পর যে কথা ছিল, বাংলাদেশকে নিয়ে বলা হয়েছিল যে তলাবিহীন ঝুড়ি, সে তলাবিহীন ঝুড়ি এখন অর্থনৈতিক অগ্রগতিতে উপচে পড়ছে। অর্থাৎ এটি এখন একটি সম্ভাবনাময় দেশ, সম্ভাবনার যে দুয়ার, সেটি নতুন নতুন দুয়ার খুলছে। পদ্মা সেতু তার অন্যতম একটি দুয়ার খুলে দেবে, অর্থাৎ এখানকার দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অর্থনীতিতে এক ধরনের সমৃদ্ধি যোগ করবে। পুরো সেতুতে 42টি পিলারে 41টি স্প্যান বসছে। এক একটি পিলার যখন নির্মাণ করা হয় তখন পিলারগুলোর নিচে 120 মিটার করে মাটির তলদেশে প্রবেশ করানো হয়েছে। এরকম 6টি খুঁটি তারা বড় একটি খাঁচার মধ্যে দিয়ে 6টি খুঁটি মাটিতে প্রবেশ করিয়েছেন। এক একটি খুঁটি কিংবা পাইল যেটিকে বলা হয় সেটি 3 মিটার চওড়া ছিল, অর্থাৎ 3 মিটার চওড়ার 6টি খুঁটি প্রবেশ করানো হয়েছে। অত্যন্ত শক্তিশালী খুঁটি। এইগুলো চীন থেকে এই খুঁটির যন্ত্রাংশগুলো আনা হয়েছিল। আনার পর সেগুলোকে ছোট ছোট টুকরো, 3 মিটারের টুকরো করে করে মাওয়ার ইয়ার্ডে এগুলোকে জোড়া লাগানো হয়েছে। জোড়া লাগানো শেষে যখন এগুলো 120 মিটার দৈর্ঘ্যে রূপ নিয়েছে, তখন এটিকে ভাসমান বার্জে করে, ভাসমান ট্রেনে করে এটিকে নদীতে নিয়ে আসা হয়েছে। এরপর উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার, সেই হ্যামার দিয়ে, জার্মানি থেকে নিয়ে আসা হ্যামার দিয়ে এটিকে মাটির তলদেশে প্রবেশ করানো হয়েছে। এক একটি পাইল কিংবা খুঁটি মাটির তলদেশে প্রবেশ করাতে 1 মাসের কাছাকাছি সময় লাগতো। সবগুলো মিলে যখন 6টি খুঁটি প্রবেশ করানো হতো তখন একটি পিলারের কাঠামো পেত। অর্থাৎ এটিকে রড দিয়ে খাঁচা তৈরি করে সেখানে রড, সিমেন্ট, কনক্রিটের ঢালাই দেওয়া হতো। একটা সময় গিয়ে পুরো পিলারটি একটা সময় গিয়ে দৃশ্যমান হতো। এরকম একটি একটু করে যখন 42টি পিলার নির্মাণ শেষ হয়, একই সঙ্গে কিন্তু চালিয়ে নেওয়া হয় স্প্যান বসানোর কাজ। আর এই স্প্যানগুলো ছোট ছোট টুকরো, অর্থাৎ এক একটি স্প্যানে 160টি টুকরো দিয়ে এক একটি স্প্যান তৈরি করা হয়। সেই টুকরোগুলো চীন থেকে সমুদ্রপথে বাংলাদেশে এসেছিল। সেটিও মাওয়ায় একটি বিশেষ ইয়ার্ড নির্মাণ করা হয়েছে, প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটা ইয়ার্ড। সেই ইয়ার্ডে এই টুকরোগুলো জোড়া দেওয়ার কাজ করেছেন এখানকার বাংলাদেশি যে শ্রমিকরা আছেন, তারা এই টুকরোগুলো জোড়া দিয়ে পুরো 150 মিটার লম্বা দৈর্ঘ্য তৈরি করেছেন। এবং শুরুতে কথা ছিল যে এই স্প্যানগুলোর রং হবে হলুদ, কিন্তু পরবর্তীতে দেশের আবহাওয়া, পরিবেশের কথা বিবেচনা করে এগুলোকে ধূসর ছাই রঙের করা হয়েছে এবং পুরো পদ্মা সেতুটি তাই ছাই রঙের হতে যাচ্ছে। আজকে যে স্প্যানটি বসানো হচ্ছে সেটিও কিন্তু ধূসর রঙের। সেটি রং করার কাজটি করতে হয়েছে মাওয়ার ইয়ার্ডে, অর্থাৎ স্প্যান তৈরি করার কাজ শেষ করার পর সেটিকে কিন্তু রং করার একটা বিষয় ছিল। সেই রং করার বিষয়গুলো করার পরেই এটিকে ক্রেনে তুলে নিয়ে আসা হতো তোলার জন্য। একটা সময় ছিল যখন অনেক বেশি স্প্যান জমে গিয়েছিল মাওয়ার ইয়ার্ডে, অর্থাৎ স্প্যান তৈরি হয়ে গেছে কিন্তু সেই পিলারটি তৈরি হয়নি, কিংবা যে পিলারটি তৈরি হয়েছে সেই পিলারটির যেহেতু প্রত্যেকটি স্প্যানের ডিজাইন আলাদা, সেই পিলারটির স্প্যানটি দেশে এসে পৌঁছায়নি। সেই ক্ষেত্রে মাওয়ার ইয়ার্ডে জায়গা না থাকায় সেই স্প্যানগুলো নিয়ে এসে আলাদা করে নদীতে চরের মধ্যে রাখা হতো। একটা সময় এইভাবেই কিন্তু সমন্বয় করা হয়েছিল, অর্থাৎ ইয়ার্ডে জায়গা হতো না কিন্তু স্প্যান চলে এসেছিল। সে স্প্যানগুলো চরে রেখে আস্তে আস্তে যখনই যেই স্প্যানটি বসানোর সিরিয়াল আসতো তখনই সে স্প্যানটি এনে এখানে বসে দেওয়া হতো। যে প্রকৌশলীরা আজ কাজ করছেন, যে তারা এখানে মাওয়া ও জাজিরা দুই প্রান্তে তাদের জন্য 3টি সার্ভিস এরিয়া তৈরি করা হয়েছে।
যে সার্ভিস এরিয়াগুলোতে তারা থাকেন অর্থাৎ আবাসিকভাবে থাকেন তাদের সঙ্গে বিপুল সংখ্যক বিদেশি প্রকৌশলীও আছেন। তাদের মধ্যে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিকও ছিলেন। তাদের জন্য যে সার্ভিস এরিয়াগুলো নির্মাণ করা হয়েছে সেখানে একেবারেই অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। সেখানে আলাদা খেলার মাঠ, মসজিদ, জিমনেশিয়াম থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে যাতে তারা কোনো রকম সমস্যা না পড়েন। বিদেশি প্রকৌশলীরা বিশেষ করে যারা এখানে কাজ করছিলেন তারা সেই সার্ভিস এরিয়াগুলো কিন্তু পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে সেগুলো কিন্তু খুলে দেওয়া হবে পর্যটনের জন্য। বিশেষ করে জাজিয়ার প্রান্তে যে সার্ভিস এরিয়া 2 সেটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে পরবর্তীতে এখানে পর্যটনের নানা সুযোগ সুবিধা তৈরি করা যায়। অর্থাৎ যখন সেতুর কাজ শেষ হয়ে যাবে তখনও কিন্তু সেতু রক্ষণাবেক্ষণের জন্য প্রকৌশলীদের কিছু অংশ থেকে যাবেন। তারা সার্ভিস এরিয়ার একটি অংশ ব্যবহার করবেন, বাকি যে অংশ সেটি খুলে দেওয়া হবে পর্যটনের জন্য। অর্থাৎ যারা দর্শনার্থী আছেন, যারা এই অঞ্চলে ঘুরতে আসতে চান, তারা যদি থাকতে চান কিংবা তারা সেখানে বেড়াতে যেতে চান তাদের জন্য সার্ভিস এরিয়ার ব্যবহার করা যাবে। অর্থাৎ পদ্মা সেতু শুধুমাত্র যে একটা সেতু হচ্ছে, একটা সংযোগ তৈরি করছে তা নয়, এটা কিন্তু এই অঞ্চলের পর্যটনের নতুন একটা দুয়ারও খুলে দিচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে সকাল 9:30টায় আগে থেকে নিয়ে আসা স্প্যানটি উপরের দিকে তোলা শুরু হয়। অর্থাৎ স্প্যানটি ক্রেনের নিচে অংশে ছিল, এটি যে পিলারগুলোর উপর বসানো হবে সেই পিলারগুলোর সমান উচ্চতায় তোলার কাজটি করা হয় শুরুতে। অর্থাৎ 30 মিনিট সময় লাগে এটি উপরে তুলতে। তারপর আমরা কিন্তু প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আমরা দেখছি এটিকে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় আমরা দেখছি যে এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই সামনের দিকে নিয়ে গিয়ে এখন একেবারেই খুবই কাছাকাছি, অর্থাৎ আরও 5-7 মিনিট সময় লাগতে পারে এমন একটা দূরত্বে দাঁড়িয়ে আছে পদ্মা সেতুর 41টি স্প্যান দৃশ্যমান করা সেই মাহেন্দ্রক্ষণ। এটিকে আজকে যখন বসানো হচ্ছে অন্যান্য স্প্যানের তুলনায় একটু কঠিন করে, একটু জটিল অবস্থায় বসাতে হচ্ছে, কারণ অন্যান্য স্প্যানগুলো তোলার সময় একটা অংশ হয়তো ফাঁকা থাকে, একটা অংশে স্প্যান থাকে। তখন যে স্প্যানটি তোলা হবে নতুন সেটিকে ঘোরানোর কিংবা মুভমেন্ট করার সুযোগ থাকে, কিন্তু আজকে যেহেতু দুই পাশেই 2টি স্প্যান রয়েছে তাই কোনোভাবেই কিন্তু নতুন যে স্প্যানটি আজকে তোলা হবে সেটিকে সুতোর বাইরে নেয়ার, অর্থাৎ হিসেবের বাইরে নেওয়ার সুযোগ নেই। একটু এদিক সেদিক হলেই কিন্তু সেটি আগে থেকে তোলা স্প্যানগুলোর সঙ্গে বাড়ি খাওয়ার কিংবা ধাক্কা খাওয়ার একটা আশঙ্কা থাকে। সেই কারণে যেটি করতে হচ্ছে যে এই 2টি পিলারের মাঝখানেই অনেকটুকু শূন্য স্থান কিন্তু নেই, তাই এই 2টি পিলারের মাঝখানে এটিকে বসাতে হচ্ছে। অর্থাৎ একেবারে হিসাব মিলিয়ে এটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া হয়েছে এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার পরে যখন অন্য পিলারগুলো সমান্তরালে পৌঁছে গেছে তখন এটিকে বসিয়ে দেওয়ার কাজটি করা হচ্ছে। সবশেষ 15-20 মিনিট ধরেই কিন্তু এটিকে বসিয়ে দেওয়ার কাজটি চলছে। আস্তে আস্তে করে সূর্য উঠছে, কুয়াশা কেটে যাচ্ছে, অর্থাৎ কাজের একেবারেই উপযুক্ত সময়। এখন সকাল থেকে কুয়াশা যে সমস্যাটা তৈরি করে রেখেছিল সেই সমস্যাটাও কেটে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশের জন্য নতুন যে সম্ভাবনা সূর্য উঠছে সেটি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মায়ও যে কুয়াশা ঢেকে রেখেছিল যে সূর্যটিকে সেটিও কিন্তু নতুন করে এখন আলোর মুখ দেখাচ্ছে। গত 5 বছর ধরেই কিন্তু আমরা আপনাদের পদ্মা সেতুর প্রতিটি অগ্রগতি দেখে যাওয়ার চেষ্টা করেছি। যখন একেবারে এই প্রকল্পের কাজ শুরুতে ছিল, একটিও পিলার ছিল না, একটি স্প্যান ছিল না, যখন টেস্ট পাইলও কাজও শুরু হয়নি, তখন থেকে আমরা প্রতি মাসের 1 তারিখ আপনাদের জানানোর চেষ্টা করেছি পদ্মা সেতুর সবশেষ অগ্রগতিগুলোর খবর। আমরা আপনাদের জানিয়েছিলাম প্রথম পিলারটি ওঠার খবর, আমরা প্রথম স্প্যান থেকে শুরু করে প্রতিটি স্প্যান সবশেষে 41টি স্প্যানের খবর আপনাদের জানিয়েছিলাম। চেষ্টা করেছি প্রতিটি স্প্যানের
উঠার খবরটি জানিয়ে যারা এই স্পেনগুলোর খবর উঠার ব্যাপারে আশাবাদী ছিলেন, আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন, তাদের কৌতূহলের আগ্রহ মেটাতে সবশেষ আমরা 41তম স্পেনটিও আপনাদের সরাসরি দেখাচ্ছি। এই স্পেনটি তোলার কাজ শুরু হয়েছে এখন থেকে 1.5 ঘন্টার কাছাকাছি সময়। আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই স্পেনটি পুরোপুরি বসিয়ে দেয়া, অনেকটুকুই বসে গেছে, 90 ভাগের বেশি বসে গেছে, আর বাকি যে 10 ভাগ কাজ আছে সেই কাজটুকু শেষ করে আনা হবে। যে স্পেনগুলো এর মধ্যে বসে গেছে সেগুলোতে কিন্তু রোড স্ল্যাব ও রেল স্ল্যাব বসে দেওয়ার কাজ চলছে, কারণ স্পেনের কাঠামোর উপর দিয়ে কিন্তু শুধুমাত্র স্পেনের কাঠামোর উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না, এগুলোর জন্য কিন্তু স্ল্যাব বসাতে হবে, অর্থাৎ উপরের অংশে রোড স্ল্যাব এবং নিচের অংশে রেল স্ল্যাব বসাতে হবে। সেই স্ল্যাবগুলো বসানোর কাজ অনেক আগে থেকে চলছে, অর্থাৎ বছর 2 ধরে, কিন্তু 3 বছর আগে স্পেন তোলা হয়েছিল, 2 বছর আগে থেকেই কিন্তু স্ল্যাব বসানোর কাজ চলছে। আপনারা জানেন যে এর মধ্যে 3000 করে রোড ও রেল স্ল্যাব বসাতে হবে 6.15 কিলোমিটার সেতুতে। এর মধ্যেই 2000-এর কাছাকাছি প্রায় 1800 রেল স্ল্যাব বসানো হয়ে গেছে, 1500-এর কাছাকাছি রোড স্ল্যাব বসানোর কাজও কিন্তু হয়ে গেছে। যে স্পেনগুলো বসে গেছে সেগুলোতে স্ল্যাব বসানোর কাজটিও একই সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। আজকেও সেই কাজটি চলছে। আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন যে নিচে থেকে, অর্থাৎ ভাসমান বার্জে করে এই স্ল্যাবগুলো নিয়ে আসা হয়েছে মাওর কুমারভোগ ইয়ার্ড থেকে, সেখানে স্ল্যাবগুলো বানানো হচ্ছে। সেই স্ল্যাবগুলো নিয়ে আসার পরে এগুলো আবার ট্রেনে করে পিলারের উপরে তোলা হচ্ছে, অর্থাৎ একেবারেই স্পেনের চূড়ায় যেখানে স্ল্যাবগুলো বসবে সেখানে এই স্ল্যাবগুলো তুলে ফেলা হবে ট্রেনে করে, তারপর সেটিকে সেট করা হবে। এভাবে প্রতিদিন 2 থেকে 3টি করে রোড স্ল্যাব বসানো সম্ভব হয়, অর্থাৎ একটি স্পেনের কাজ পুরো শেষ করতে 1 মাসের কাছাকাছি সময় লাগে। আর এখন পর্যন্ত 18টি স্পেনের স্ল্যাব বসানোর কাজ এখনও বাকি আছে বলে প্রকল্প সূত্রে আমরা জানতে পেরেছি। তবে এখন যে সমস্যাটি হচ্ছে সেটি হলো যে করোনার যখন শুরু হয়েছিল গত মার্চ মাসে, তখন পদ্মা সেতুতে জনবল সংকট তৈরি হয়েছে, অর্থাৎ অনেকেই কিন্তু কাজ ছেড়ে চলে গিয়েছিলেন। বিশেষ করে এই প্রকল্পে যেহেতু চীনের প্রকৌশলীরা কাজ করছেন, তাই অনেকেই কাজ ছেড়ে চলে গিয়েছিলেন ভয়ে আতঙ্কে। সেই অবস্থা থেকে এখন যেটি হচ্ছে, সেই জনবল সংকট কাটিয়ে নতুন করে এখন 2 শিফটে কাজ চলছে, নতুন করে 3 শিফটে কাজ চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। অর্থাৎ কাজ দ্রুত শেষ করতে হলে যে কাজটি করতে হবে, যে এখানকার এখন 2 শিফটের পরিবর্তে 3 শিফট, অর্থাৎ রাতের বেলাও কাজ চালিয়ে নিতে হবে। সেজন্য এখন জনবল সংগ্রহ চলছে। এই জনবল সংগ্রহ করা গেলেই আশা করা হচ্ছে আগামী জানুয়ারি মাস থেকে 3 শিফটে কাজ শুরু করা যাবে। তখন হয়তো খুব দ্রুত সময়ে, অর্থাৎ যে কাজটি করতে 3 মাস সময় লাগতো সেটি 2 মাসে নামিয়ে আনা সম্ভব হবে। এইভাবে কাজে অগ্রগতির জন্য তারা পরিকল্পনা করেছেন এখন কর্মী সংখ্যা বাড়াবেন, শ্রমিক সংখ্যা বাড়াবেন, এবং যাতে কোনোভাবে করোনার দ্বিতীয় ঢেউ সেটি এই প্রকল্পের কাজে কোনো রকম সমস্যা তৈরি করতে না পারে, সেই জন্য তারা এখনই যারা চীন থেকে যে শ্রমিকরা কিংবা প্রকৌশলী আসছিলেন তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করে কাজ চালিয়ে যাচ্ছেন, এবং যারা বাংলাদেশের শ্রমিক আছেন তাদের ক্ষেত্রেও এখানে তাদের জন্য পুরোপুরি আবাসিক ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ তাদের বাইরের সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের জন্য আবাসিক সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে। তারা প্রকল্পের এলাকায় থাকছেন, সেখানেই খাচ্ছেন এবং প্রকল্পের পদ্মা সেতুতে এসে কাজ করছেন, অর্থাৎ বাইরের সঙ্গে আসা যাওয়াটা তাদের বন্ধ করা হয়েছে, ছুটিতে যাওয়া বন্ধ করা হয়েছে, যাতে তারা কোনোভাবেই করোনার সংক্রমণের মধ্যে না পড়েন। কেউ যদি জরুরি প্রয়োজনে বাড়ি যেতে হয় শ্রমিকদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আসার পরে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা শেষেই তাদেরকে কাজে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
প্রকল্প কর্তৃপক্ষ যেটুকু খবর আমাদের জানিয়েছেন 12টা নাগাদ, অর্থাৎ আর 10 থেকে 12 মিনিটের মধ্যে স্পেনটি পুরোপুরি বসে ফেলা সম্ভব হবে। অর্থাৎ চূড়ান্ত ঘোষণাটি আসবে পদ্মা সেতু পুরো দৃশ্যমান করার সেই ঐতিহাসিক ক্ষণ মহেন্দ্রক্ষণ, সেটি চলে আসবে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে। তারা স্প্যানটি অনেকটুকু বসিয়ে ফেলেছেন, একেবারেই শেষ মুহূর্তের কাজটি চলছে। এখনও স্প্যানটি ঝুলিয়ে রেখেছে ভাসমান ক্রেনটিয়ানিউ, যেটি মাওয়ার ইয়ার্ড থেকে গতকাল এই স্প্যানটিকে নিয়ে আসে। সেই ক্রেনটি এখনও স্প্যানটিকে ঝুলিয়ে রেখেছে। যখন এটি বসানোর কাজ শেষ হবে তখন ক্রেনটি স্প্যানটি ছেড়ে দেবে, অর্থাৎ এটি যেহেতু জায়গা মতো বসে যাবে তখন এটি পুরোপুরি বসানোর কাজটি শেষ করা যাবে। আমরা আসলে অপেক্ষা করছি। আপনারা ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন যে খুবই অল্প পরিমাণ গ্যাপ এখন পর্যন্ত আছে। এটি যখন পূরণ হয়ে যাবে তখনই কিন্তু পদ্মা সেতুতে 6.15 কিলোমিটারের পদ্মা সেতু দৃশ্যমান হয়ে যাবে। যে স্প্যানটি নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আজকে যে স্প্যানটি বসানো হচ্ছে, এটির উপর নিচের অংশে এর মধ্যে শ্রমিকরা উঠানামা করে কাজ করছেন। বিয়াল্লিশটি পিলারে 41টি স্প্যান নিয়ে পদ্মা সেতুর সবশেষে স্প্যান, অর্থাৎ 41তম স্প্যানটি বসতে যাচ্ছে আজ। এটি সকাল 9:30টায় কাজ শুরু করে দুপুর 12টা নাগাদ বসে দেওয়া সম্ভব হবে, অর্থাৎ 2.5 ঘন্টা সময় লাগছে এই স্প্যানটি বসাতে। এবং এর আগে আস্তে আস্তে করে এই কাজটি আজকে যে শেষ করে আনা হয়েছে, এটি আস্তে আস্তে করে এই মাসে দ্বিতীয় স্প্যান হতে যাচ্ছে এটি। এর আগে অক্টোবর ও নভেম্বর মাসে 4টি করে মোট 8টি স্প্যান বসানো হয়েছিল। সেই স্প্যানগুলো বসানোর মাধ্যমেই কিন্তু শেষ 3 মাসে 10টি স্প্যান বসানো হচ্ছে এবং এর আগে 6 মাসে 12টি স্প্যান বসানো সম্ভব হয়েছিল। সব কিছু মিলে চলতি বছর 22টি স্প্যান বসানো হচ্ছে, অর্থাৎ পদ্মা সেতুর অর্ধেকের বেশি স্প্যান বসানো হচ্ছে এই বছরে, অর্থাৎ 3 বছর ধরে স্প্যান বসানো হচ্ছে। তার মধ্যে চলতি বছরের সবচেয়ে বেশি স্প্যান 22টি স্প্যান বসানো সম্ভব হচ্ছে। একচল্লিশতম স্প্যানটি বসানো উপলক্ষে যে স্প্যানটি বসানো হচ্ছে সবশেষে স্প্যান, সেটি এবং এই স্প্যানটিকে বহনকারী ক্রেন যেটি টিয়ানিউ হিসাবে পরিচিত, সেই ক্রেনটিকে সাজানো হয়েছে। অর্থাৎ চীনা হরফে সেখানে লেখা হয়েছে বাংলাদেশ ও চীনের শ্রমিকদের কীর্তিগাথার কথা, লেখা হয়েছে বাংলাদেশ ও চীনের সুসম্পর্কের কথা। যেহেতু চীনা ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি এই পুরো সেতুটি কাজ করছে, তাই সেখানকার ঠিকাদার প্রতিষ্ঠান তারা আজকের এই সাজানোর কাজটি করেছেন। তারা বাংলাদেশ ও চীনের পতাকা সেটে দিয়েছেন স্প্যানটির গায়ে, অর্থাৎ এটি যে একটা বড় অর্জন, এটি যে একটা মাইলফলক, সেটিকে তারা সীমিত পরিসরে উদযাপন করছেন। যদিও করোনার কারণে কোনো রকম আনুষ্ঠানিকতা রাখা হয়নি। আশা করা হচ্ছে যখন চূড়ান্তভাবে ব্রিজের কাজ শেষ হবে, সেতুর কাজ শেষ হবে, অর্থাৎ যখন যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে, তখনই কেবলমাত্র আনুষ্ঠানিকতার কাজ করা হবে।